Recording in progress. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে নন প্রফিট মার্কেটিং। আমরা নন প্রফিট অর্গানাইজেশনের নাম শুনেছি তো, তাই না? জি স্যার। শুনতে পাচ্ছি না ভালো। আচ্ছা, আগের ক্লাসে আমাদের যে SWOT অ্যানালাইসিসের আরেকটু আলোচনা বাকি ছিল, ওটা কি দরকার আছে? আপনারা বুঝেছেন তো, তাই না? SWOT অ্যানালাইসিস মনে আছে আগের দিন কোথায় শেষ করেছিলাম? আপনার কি আগের দিনের ক্লাস মনে থাকে না? স্যার, আপনি হচ্ছে SWOT অ্যানালাইসিসের ওই যে পড়াচ্ছিলেন যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এটা নিয়ে বলছিলেন যে হচ্ছে যে একজনকে জিজ্ঞাসা করলেন, সে তার হচ্ছে যে গার্মেন্টস কাজ করে ওখানকার, হ্যাঁ জি স্যার, ওখানকার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট এগুলো নিয়ে বললো স্যার। এটা এভাবে মানে এইটুকু আলোচনা হয়েছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আপনারা যে যেখানে আছেন তারই সব জায়গারই আপনি SWOT অ্যানালাইসিস করতে পারবেন। দ্যাট মিন্স আপনি স্ট্রেংথ, তারপরে কি অপরচুনিটি, উইকনেস, থ্রেট সব জায়গারই আছে। তো সেই জিনিসটা সেইটা আমরা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য মেইনলি ওনার প্রতিষ্ঠানে যেখানে জব করে সেখানে তার কি কি এই SWOT অ্যানালাইসিসের ভিতরে কি কি আসে সে বিষয়গুলো আমরা বলছি। আপনার যেহেতু মনে আছে, তার মানে ওটা বুঝেছিলেনও। আর মনে থাকার কারণে আমি আজকে আর আলোচনা করতে চাচ্ছি না যে SWOT অ্যানালাইসিস কি। আপনারা শুধু এই জিনিসগুলো একটু মাথায় রাখেন, যেটা আলোচনা হয়েছিল যে একটা প্রতিষ্ঠানের যে চারটা ইন্টারনাল আর এক্সটার্নাল বিষয়গুলো নিয়েই SWOT অ্যানালাইসিস করা হয় এবং সেটাও প্রতিষ্ঠানের জন্য বেশ কাজে দেয়। আমাদের আজকে যেটা আলোচনা করবো সেটা হলো নন প্রফিট মার্কেটিং। আমরা জানি নন প্রফিট অর্গানাইজেশন আছে অনেক, বিশেষ করে যারা একেবারে ভলেন্টিয়ার সার্ভিস হিসেবে কাজ করে, কোনো প্রফিটের দিকে তাদের কোনো টার্গেট থাকে না, শুধুমাত্র তারা জনকল্যাণে, সোসাইটির জন্য, সমাজের জন্য, দেশের জন্য যে অর্গানাইজেশন গুলো কাজ করে তারাও কিছু কিছু সময় মার্কেটিং করে। সেটাকেই তাদের সে অ্যাক্টিভিটিস গুলোই আসলে নট প্রফিট মার্কেটিং অ্যাক্টিভিটিস। যেমন আমাদের দেশে কি আছে, কারা কারা নন প্রফিট অর্গানাইজেশন? বিভিন্ন এনজিওর কথা তো বললাম, বিভিন্ন এনজিও তো আছে। ইভেন কি আপনি দেখবেন যে কিছু ইউনিভার্সিটি আছে, তারা অবশ্য প্রফিট টার্গেট করে এই ইউনিভার্সিটি গুলো করেছে, প্রাইভেট ইউনিভার্সিটি স্পেশালি।
বাট অন্য অন্য যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারপরে সরকারি যেসব হসপিটাল আছে, তারপর অন্যান্য যেসব ভলেন্টিয়ার সার্ভিস যারা দেয়, এরা কিন্তু সবাই কম বেশি নন প্রফিট, তাই না? প্রফিটটাকে এরা টার্গেট করে না। এগুলো প্রফিটকে টার্গেট করে না, তারা হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন, তারাও কিছু মার্কেটিং। যেমন স্যার ইউএনডিপি কিংবা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ইউনিসেফ, ইউনেস্কো। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমি ইন্টারন্যাশনাল এনজিও গুলো, আপনি আপনি যেখানে পড়েন এখন আইসিএমএবি, আইসিএমএবি কি প্রফিট, মানে প্রফিট কি এদের টার্গেট? এটা তো নন প্রফিট, তাই না? সব থেকে বড় উদাহরণ আমাদের। এক্স্যাক্টলি, হ্যাঁ। আর সবচেয়ে বড় উদাহরণ আমাদের সাথেই আছে। তো তারপরেও আইসিএমএবি কিন্তু কিছু মার্কেটিং করে, এটা কিন্তু আপনারা দেখেছেন, তাই না? এই যে বুশ শেয়ার গুলো দেয়, যে এখানে পড়লে আপনি কি হবেন, কোথায় মানে কোথায় চাকরি পাবেন, স্কোপ অপরচুনিটিটা কোথায় আছে, হ্যাঁ, এই প্রতিষ্ঠানটার কর্ণধর কারা, সরকার কিভাবে পরিচালিত করে, এই জিনিসগুলো কিন্তু আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালাই। এগুলো হচ্ছে বিভিন্ন সময়ে এটাকে আমরা মার্কেটিং বলতে পারি, যে কোনো প্রফিটের উদ্দেশ্য ছাড়াই আমরা এটা নন প্রফিট মার্কেটিং করতেছি, তাই না? তাহলে তো এটা জানানোর কোনো দরকার আছে? যার প্রফিটই টার্গেট নেই, সেখানে যে জেনে আসবে, আসলে আসলো, না আসলে না আসলো, বিষয়টা এরকম? আসলে কি তাই? তা তো না। আমরা স্যার আমাদের প্রতিষ্ঠানের অর্গানাইজেশনের টার্গেট ফিল আপ হবে না, এই জন্য স্যার আমাদের মার্কেটিং দরকার আছে। স্যার আমরা যে উদ্দেশ্য নিয়ে আমাদের প্রতিষ্ঠান রান করছি, সেই উদ্দেশ্য ফুলফিল করার জন্য তো আমাদের জি 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 রিকোয়ার লাগবে, স্টক হোল্ডার লাগবে, কাস্টমার লাগবে, ক্লায়েন্ট লাগবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, ওই উদ্দেশ্য। কিন্তু সেই উদ্দেশ্যটা প্রফিট না, আমি সেটা বলছি। প্রফিট না, মানে আমাদের উদ্দেশ্যটা ফুলফিল করার জন্য আমাদের কিন্তু এই মার্কেটিং গুলো করা, যত বেশি সংখ্যক লোককে আমাদের সাথে ইনভলভ করা যায়, এটা হচ্ছে উদ্দেশ্য। ইনভলভ করা যায়, হ্যাঁ, সমাজে যত বেশি উপকার করা যায়, তাই না? আমাদের দেখেন, আমাদের গভর্নমেন্ট প্রতি বছরই তো আমাদেরকে একটা ফান্ড ডোনেট করে, বা আমাদের প্রতিষ্ঠানে একটা ফান্ড দেয়, তাই না? যে কমার্স মিনিস্ট্রি, তো সেখান থেকে আমরা কি আউটপুট দিচ্ছি? আমরা আউটপুট দিচ্ছি কি? আমাদের আউটপুটটা হচ্ছে এই যে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আমাদের এখান থেকে বের হয়, এবং তারা গিয়ে এরপরে অর্থনীতিতে যে অবদানটা রাখে, মেইনলি সরকারের উদ্দেশ্য তো তাই। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যে নতুন নতুন মেম্বার তৈরি করা। এই কারণেই সরকারের উদ্দেশ্য কি স্কিল জনগোষ্ঠী তৈরি করা নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, সরকারের উদ্দেশ্য কি স্কিলড ম্যান পাওয়ার তৈরি করা, এমন কোন উদ্দেশ্য? স্কিল ম্যান পাওয়ার, হ্যাঁ, যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এবং তারা যখন বিভিন্ন প্রতিষ্ঠানে বা দেশের জন্য হয়ে কাজ করবে, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবে, তখন দেশের সুনাম বয়ে নিয়ে আসবে এবং দেশের অর্থনীতিটা আরো বেশি মজবুত হবে, তাই না? এখানে তো আর আচ্ছা, এখন যেটা বিষয় হচ্ছে যে আমাদের যে আইসিএমবি তে প্রতি বছর আমরা যে কয়জন মেম্বার বের করি, তাদের এক একজনের পিছনে মানে কত লাখ টাকা করে প্রতি বছর তো সরকার বাজেট দেয়, তাই না? বাজেটের এগেইনস্ট যে ফান্ডটা দেয়, সেই ফান্ডের এগেইনস্টে আমরা যদি বছরে 30টা বা 40টা মেম্বার বের করি, তাহলে এক একজন মেম্বারের পিছনে কত টাকা করে পড়ে প্রতি বছর। যদি এটা হিসাব করি, তাহলে বোঝা যাবে যে কত কস্টলি এবং সরকারের কত টাকা ব্যয় হচ্ছে এক একজন মেম্বারের পিছনে। এবং আমরা তখন আমরা গিয়ে হয়তো প্রাইভেট অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন, যে যেখানেই কাজ করি না কেন, সেখান থেকেই ইকোনমির জন্য অবদান রাখার চেষ্টা করতেছি। তো আলটিমেটলি আমাদের জিডিপি গ্রোথ, আমাদের ইকোনমি হেলদি হচ্ছে,
এখানে আপনি যে কতটুকু অবদান রাখতে পারতেছেন, এটাই হচ্ছে গভর্নমেন্টের আসলে গোল। আমরা যে মানে গভর্নমেন্ট কেন এই প্রতিষ্ঠানগুলো করবে, বা গভর্নমেন্ট কেন একটা মেডিকেল কলেজ করবে, একটা ইউনিভার্সিটি কেন করবে, গভর্নমেন্টের কিন্তু এইগুলোই গোল থাকে, যে এরা গিয়ে আমার এই এরা যখন এখান থেকে কোয়ালিফাই করবে তখন এখান থেকে আমাদের এই রিটার্নটা আসবে। এখন আপনারা অনেকেই ধারণা আছে যে আইসিএমএবি পাস করায় না বা পাস করাতে চায় না। এই যে ধারণাটা, এই ধারণাটা কিন্তু অনেকটাই ভুল। ভুল কেন? গভর্নমেন্ট যেহেতু এই প্রতিষ্ঠানটাকে এই উদ্দেশ্যে তৈরি করেছে, সেখান থেকে আপনি যদি মানে যে স্কিল বা যে লেভেলের স্ট্যান্ডার্ড মেনটেন করে আইসিএবি তার মেম্বারদেরকে বের করে, আপনি যদি সেই লেভেলের সে স্ট্যান্ডার্ড মেনটেন করে লিখতে পারেন এবং সে মাপে অ্যান্সার করতে পারেন, তাহলে আপনাকে কেন পাস করাবেন? অনেকেই এটা ভুল ধারণা করে যে আমি তো সব লিখছি কিন্তু পাস করানো। তো এগুলো আসলে একটু আপনাদের ভিতরে মিসকনসেপ্ট আছে, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেন। আপনি যদি রাইট অ্যান্সার করতে পারেন এবং টু দ্য পয়েন্টে অ্যান্সার করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি অবশ্যই কোয়ালিফাই করবেন। কারণ কোয়ালিফাই করলে কারো ক্ষতি নেই, না করলে ক্ষতি আছে। বুঝতে পেরেছেন? আপনারা যদি পাস না করেন তাহলে ক্ষতি আছে, যে পাস করতেছে না তার মানে এখানে কোথাও একটা এফোর্টটা দেওয়া, রাইট এফোর্টটা দেওয়া হচ্ছে না। কিন্তু পাস করলে কিন্তু কোনো ক্ষতি নেই। তখন আমরাই প্রাউড ফিল করি যে না, আমাদের এখান থেকে তো স্টুডেন্ট এবার এই লেভেলে কোয়ালিফাই করছে বা মেম্বার হয়ে বের হয়েছে। বুঝতে পেরেছেন? তো এখন আসেন আমরা আমাদের মেইন টেক্সটে চলে আসি, যে হোয়াট ইজ নন প্রফিট মার্কেটিং। Non-profit marketing is activities and strategies that spread the message of the organization, as well as to solicit donations and call for volunteers. Non-profit marketing involves the creation of logos, slogans, and copy, as well as the development of a media campaign to expose the organization to an outside audience. The goal of non-profit marketing is to promote the organization's deals and causes to get the attention to potential volunteers and donors. আচ্ছা, আপনারা ভলান্টিয়ার সার্ভিস দিয়েছেন এরকম কেউ আছেন? মানে গভর্নমেন্টের বিভিন্ন এনজিও হোক বা গভর্নমেন্টের কোনো কাজ হোক, যেটা আপনি কোনো অনারিয়াম ছাড়াই করে দিয়েছেন, হয়তো কোনো একটা সনদ আপনাকে দিয়েছে বা কোনো কিছুই দেয়নি, তারপর আপনি করেছেন। হ্যাঁ, কি করেছেন আপনি? স্যার অনেক কিছুই করছি স্যার, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করছি, তারপরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মানে টিআইবির সাথে কাজ করছি, তারপরে বিভিন্ন রক্তদান কর্মসূচি, তারপরে এই যে মেডিকেল ক্যাম্প, অনেক কিছুই করছি স্যার। আচ্ছা, ভেরি গুড। এগুলো কোনো অর্গানাইজেশনের ব্যানারে করেছেন? জি স্যার, বিভিন্ন অর্গানাইজেশনের ব্যানারে। হ্যাঁ, ভলান্টিয়ার সার্ভিস, তাই না? না, আপনারাও তো অনেক ভলান্টিয়ার, আপনারাও অনেক সোসাইটির জন্য কাজ করেন, যেমন বিভিন্ন সময় বন্যা হলে বা অন্য কোনো, এই যে করোনার সময় আপনারা বিভিন্ন সময় ফান্ড কালেক্ট করে কাজ করেছেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। এগুলো ছাড়া অর্গানাইজেশনাল বা স্ট্রাকচার্ড ওয়েতে কিছু করেছেন কিনা? জি স্যার, স্ট্রাকচার ওয়েতেও করছি স্যার। আচ্ছা, ভেরি গুড। তো সেই এটার জন্য আপনি কোথা থেকে জানতে পেরেছিলেন যে এটা আপনি মানে আপনি করতে পারবেন, বা আপনাকে খুঁজে পেলো কিভাবে, বা আপনি খুঁজে পেলেন কিভাবে? স্যার আমাকে কোনো অ্যাড এর মাধ্যম থেকে? জি স্যার, অ্যাড থেকে স্যার। আচ্ছা, যে এরকম ভলান্টিয়ার সার্ভিসের জন্য কিছু সংখ্যক লোক, এই কোয়ালিফিকেশন লাগবে, যারা আগ্রহী তারা যোগাযোগ করুক তখন। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, তো এই অ্যাড গুলো, এগুলো তো একটা তাই না? এগুলোতে কি হলো, ভলান্টিয়ার কালেক্ট হলো, আবার দেখবেন ডোনেশনের জন্যও কিন্তু করে।
যে এই প্রতিষ্ঠানের ব্যানারে, যেমন দেখেন এখন এই যে রিসেন্টলি ফিলিস্তিনিদের ওখানে যে সাহায্য করার জন্য ডোনেশন চেয়ে অনেক ইয়ে করেছে না, অনেক ক্যাম্পেইন হয়েছে স্যার এতে। মার্কেটিং হয়েছে না ইয়েতে সোশ্যাল মিডিয়ায়। জি স্যার। এই জিনিসগুলোর কথা বলা হচ্ছে। একবার জাস্ট মানে একটু প্র্যাকটিক্যালি চিন্তা করলে আপনারা দেখবেন যে এগুলো আপনাদের চোখের সামনেই হচ্ছে, বাট বইয়ে একটু পড়তে গেলে মনে হয় যে কেমন কেমন, কিন্তু আসলে এই ঘটনাগুলো কিন্তু সবসময় হয়। বুঝতে পেরেছেন এখন? তো এইগুলোই হচ্ছে নন প্রফিট মার্কেটিং, ডোনেশনস অর ভলেন্টিয়ার্স। হ্যাঁ, মেসেজ গুলো দেয়, স্প্রেড করে এই জিনিসগুলোর জন্য, ফান্ডের জন্য অথবা ভলেন্টিয়ার সার্ভিস যারা দিতে পারবে সেই পিপলের জন্য। The non-profit marketing key involves the creation of logos, slogans, and copy, as well as the development of media campaign to expose the organization to an outside audience. আচ্ছা, এটা হলো what is non-profit marketing. এখন আসে non-profit marketing types. কি কি টাইপের non-profit marketing হয়? Non-profit marketing can take many forms. For example, donors may be asked to add a donation to their purchase at a point of sale. সেগুলোকে বলা হয় কি? Point of sale campaign. যেমন স্যার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সবসময় এটা করে। এক্স্যাক্টলি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল করে। হ্যাঁ, তারপরে কি আসে? Another strategy encourages behavioral change or consumer action or drives awareness. A message focused on campaign. এটাও আলাদা একটা স্ট্র্যাটেজি, যে বিহেভিয়ারাল চেঞ্জের জন্য এনকারেজিং স্ট্র্যাটেজি, সেটাকে আমরা বলছি যে মেসেজ ফোকাসড ক্যাম্পেইন। এন্ড ইন ট্রানজ্যাকশনাল, এটা আমি করছি স্যার। আপনার যেটা না স্যার, এটা আমি করছিলাম মেসেজ ফোকাসিং ক্যাম্পেইনটা হচ্ছে 2009 সালের তথ্য অধিকার আইন নামে একটা আইন বাংলাদেশ চালু করছিল। এইটার উপর আমরা স্যার কিছু ক্যাম্পেইন করছিলাম পাবলিক অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য, যাতে জনগণ সরকার থেকে তথ্য পাইতে পারে, কিভাবে তথ্য আবেদন করতে হয়, এইগুলো স্যার করছিলাম। এটা হ্যাঁ, তখন কি তখন দেখেন যে তথ্য অধিকার আইন তারপরেও এখন কিন্তু একটু প্রয়োগ আছে, কিন্তু তখন থেকে প্রথমে তো ছিলই না, পরবর্তী এখন স্যার মোটামুটি জনগণ কিছু কিছু জানে স্যার। এটা জনগণের যতটুকু জানা দরকার, সাথে সাথে একই সাথে কিন্তু বিজনেসম্যান যারা, তাদেরও জানা দরকার। মানে যারা কনজিউমারের কাছে প্রোডাক্ট সেল করে, ওরা জানলে হবে কি, ওদের ভিতরে একটা অ্যাওয়ারনেস থাকবে যে না, এটা করা যাবে না, এই ফ্রডটা যদি আমি করি তাহলে আমাকে এইভাবে ধরবে, বা এই আইনে এটা বলা আছে। বুঝতে পেরেছেন? আপনারা কি মেইনলি কাস্টমারদের কাছে করেছিলেন, তাই না? ভোক্তাদের, সাধারণ জনগণ যাতে অধিকার সম্পর্কে সচেতন হয়, যে আমরা এই জিনিসগুলো জানতে পারি সরকার থেকে। মানে খুব কম জিনিসই আছে যেগুলো স্যার জনগণ জানতে পারে না, মানে ম্যাক্সিমাম জিনিসগুলোই জনগণের রাইট আছে, সরকার থেকে জানি না। আমাদের দেশে দেখেন যারাই তথ্য অধিকার, যারা যে আরো কি আমাদের ভোক্তা অধিকার আছে না সংগঠন, ভোক্তা অধিকার, এটা খুব সুন্দর একটা আইন, কিন্তু ম্যাক্সিমাম লোক আমরা জানি না, বেশিরভাগই লোক জানে না। এবং এরা যারা বিজনেস করে তাদেরকেও জানানো দরকার যে আপনি যে ভোক্তার সাথে এটা করতেছেন, আপনাকে কিন্তু এই পেনাল্টি আপনার আছে, তাহলে ওর বিজনেস বাঁচানোর জন্য ও কিন্তু করতে চাইবে না। স্যার এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি ভোক্তা অধিকার আইনে কমপ্লেন করেন, তাহলে যদি জরিমানা হয়, আপনি 50% জরিমানা যে কমপ্লেন করবে সে পাবে। রাইট। হ্যাঁ, তাহলে এটা যদি পাবলিক জানে, তাহলে সেও, ওই পাবলিক না, যে বিজনেসম্যান, সে যদি জানে তাহলে সে অবশ্যই চাইবে যে না, আমি যেন এই জরিমানার হাত থেকে বাঁচার জন্য জরিমানা না দেয়া লাগে। কিন্তু সেটা তো সেও জানে না। আমি ওই জানার কথা বলতেছিলাম যে তাদেরকেও জানানো দরকার, শুধু ভোক্তাদের জানালে হবে না, বিজনেসম্যানদেরও জানাতে হবে। সব স্টক হোল্ডারদের জানতে হবে স্যার, সব স্টেক হোল্ডার যারা আছে সবার জানতে হবে। তারপরে ইন ট্রানজ্যাকশনাল campaigns, consumer action, a purchase or social media post is spurred by a corporate donation,
Similarly, non-transaction campaigns require no consumer action. তাহলে ট্রানজাকশন আসলো, নন ট্রানজাকশন আসলো, মেসেজ ফোকাস ক্যাম্পেইন, পয়েন্ট অফ সেল ক্যাম্পেইন। এই যে চার প্রকারের, এটা আপনারা একটু মাথায় রাখেন। আমি মানে ভেরি শর্টলি হয়ে গিয়েছে এটা, হওয়ার পরে আমি দেখছি যে এটা আরো একটু ডিটেলস আলোচনা করলে আপনাদের জন্য ভালো হতো। বাট তো এখানে যদি পয়েন্ট পয়েন্ট দিতেন স্যার সুবিধা হতো। হ্যাঁ, বাট বুঝে ফেলেছেন তো, বুঝতে ফেললে আপনি দেখবেন যে একটু পড়লেও আপনার মাথার ভিতরে থাকলে আপনি পরীক্ষার সময় লিখতে পেরেছেন। এরপরে আসেন, এক্সপ্লেইন দ্য সোশ্যাল কনটেক্সট অফ মার্কেটিং বিহেভিয়ার। The societal marketing is a marketing concept that holds that a company should make marketing decisions not only by considering consumers' wants, the company requirements, but also society's long-term interests. আমরা কিন্তু এই জিনিসগুলো খুব ভাবা দরকার মার্কেটিং এর ক্ষেত্রে, যে এট দ্য লং টাইম আমার সোসাইটির জন্য কোনো ক্ষতি করতেছে কিনা, আমি আমার যে প্রোডাক্টটা দিচ্ছি যে সোসাইটির সাথে, যে সোসাইটিতে এটা কি প্রভাব ফেলবে। কারণ এখন দেখেন, এখন এই যে বিভিন্ন ডেভেলপ কান্ট্রি, তারা যে প্রোডাক্ট গুলো উৎপাদন করে এবং তারা যে বর্জ্য নিঃসরণ করে, তার এফেক্ট আমাদের এখানে এসে পড়তেছে। আমাদের ঝড়, আমরা তো এই যে কার্বন নিঃসরণে আমাদের কোনো ভূমিকাই নেই, তাই না? কত আমাদের ভূমিকা খুবই কম যদি স্যার। চিন্তা করেন তাহলে খুবই কম। মানে সবাই মিলেও আমরা 10% হব না। লেস ডেভেলপ বা ডেভেলপ, আমাদের আমরা যারা কান্ট্রি ডেভেলপ, স্যার আমাদের যে পারমিশন আছে, মানে আমাদের একটা পার্সেন্টেজ আছে, এই পর্যন্ত আমরা কবে এই করতে পারবো, সেই পার্সেন্টেজ থেকে আমরা অনেক নিচে আছি, অনেক নিচে আছি। তো কিন্তু ভুক্তভোগী তো আমরা হচ্ছি, তাই না? তারা যেটা করতেছে সেই ক্ষতিটা আমরা এই যে একটা ঝড়, এই ঝড়ের তাণ্ডব তো আল্লাহ আমাদেরকে সেভ করছেন, কিন্তু আমাদের পাশের দেশ তারা তো মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই কারণে এটা তো এই সোসাইটি, মানে যে এনভায়রনমেন্টাল প্রবলেম, সেটার কারণেই এখন কিন্তু এই ঝড় টড় এগুলো বেশি বেড়ে গিয়েছে এবং যার কুফল আমরা দেখতে পাচ্ছি। তো objectives কি societal marketing এর? Various attempts to define the objectives of social marketing have been noted, such as social responsibilities implies that a business decision maker is obliged to take actions that also protect and enhance society's interests. A business has the responsibility to help the consumer, which is the duty of business to promote proper consumption values. Business leaders are not mandated to adopt roles of leadership in the advancement of our society to new levels of moral conduct. They may have a mutual understanding of the reasons. এগুলো হচ্ছে আমাদের সোশ্যাল মার্কেটিং এর অবজেক্টিভস। এখন আসেন কিছু থিওরি নিয়ে আমরা আলোচনা করি, এগুলো হচ্ছে কনজিউমার বিহেভিয়ার থিওরি। কনজিউমার বিহেভিয়ার কি? এটা কিন্তু একেবারে একটা ইমোশনাল ব্যাপার, তাই না? মেন্টাল বিহেভিয়ার, কনজিউমার বিহেভটা, এটা আপনাকে এটা অর্জন করে নিতে হবে। বিজনেস করতে গেলে, মার্কেটিং যারা করে তারা কিন্তু এই ইমোশন, তার মেন্টাল বিহেভ কি, সেখানে যতক্ষণ পৌঁছাইতে না পারে ততক্ষণ কিন্তু তারা সাকসেসফুল হতে পারে না। এই জন্যই কনজিউমার বিহেভিয়ারটাও আমাদের মার্কেটিং পিপলদের অবশ্যই জানা দরকার। Consumer behavior is the study of individuals, groups, or organizations and all the activities associated with the purchase, use, and disposal of goods and services, including the consumer's emotional, mental, and behavioral responses that precede or follow these activities.
খুব সহজ ভাবেই বলছে যে স্টাডি অফ কি কনজিউমার বিহেভিয়ার, ইন্ডিভিজুয়াল, গ্রুপস, অর্গানাইজেশন, তারা উইথ দ্য পারচেস করে, ইউজ এন্ড ডিসপোজাল অফ গুডস এন্ড সার্ভিসেস ইনক্লুডিং দ্য কনজিউমার্স ইমোশনাল, মেন্টাল এন্ড বিহেভিয়ার রেসপন্সেস প্রসিড অর ফলো দিস অ্যাক্টিভিটিস। তার মানে কনজিউমার বিহেভিয়ারটা এখন পুরাটাই ইমোশনাল, মেন্টাল এন্ড তার বিহেভিয়ার এটার উপরে ডিপেন্ড করে। এখন কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, CRM databases have become an asset for the analysis of customer behavior. CRM database কিভাবে হেল্প করে? আপনি যদি কোনোভাবে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এরা কিন্তু আপনাকে বিভিন্ন সময় আপনার উপরে রিসার্চ করার জন্য বিভিন্ন ফর্ম পাঠায়। তারপরে আপনি যখন যান তখন আপনার সঙ্গে কথা বলে তারা নোট ডাউন করে, বিভিন্ন ভাবে তাদেরকে অ্যানালাইসিস করে এবং ডাটাবেজে সেটা সংরক্ষণ করে রাখে। এখন আরো এগুলো খুব সহজ হয়েছে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে, তারপরে আমাদের এই যে আরো যে টেকনোলজিক্যাল মিনস আপনাদের সঙ্গে আমরা যখন যে ইনফরমেশন সিস্টেম করছি তখন আমরা এর কিছু ব্যবহারের কথাও বলেছিলাম যে বিভিন্ন ভাবে আপনাকে আপনার চলাফেরা, আপনার আচরণ, আপনার এই যে বিহেভিয়ার, এগুলো দেখেই বুঝতে পারে তারা, বা ইন্টারনেটের আইওটির মাধ্যমে তারা বুঝতে পারে যে আপনি কি চান, আপনার মানে কিসের উপরে বেশি আগ্রহ। সেভাবেই কিন্তু তারা আপনার ডাটাবেসটাকে তাদের যে সিআরএম ডাটাবেস আছে সেখানে তারা আপনার তথ্যগুলো ওইভাবে সংরক্ষণ করে রাখে এবং সেখানে যে অ্যানালাইসিসটা আপনার বিহেভিয়ার তারা অ্যানালাইসিস করে ফেলে। এটা আপনার চেঞ্জ হতে পারে, চেঞ্জ হয়। স্যার এখানে একটা বিষয় আছে, আমরা যারা যেভাবে সার্চ করি কিংবা আমরা যেটা পছন্দ করি সেই অনুযায়ী আমাদের সামনে বিজ্ঞাপন আসে ইন্টারনেটে, বিজ্ঞাপন আসে। হ্যাঁ, এটা কিন্তু তারা তারা আইওটির মাধ্যমে করে। হ্যাঁ, ইন্টারনেট অফ থিংস, যেটা আমরা আইওটি নিয়ে একটু আলোচনা করেছিলাম। তো আপনি যে থিংস করতেছেন ওইটাই তো আপনি সার্চ করেন, তাই না? তো যখন আপনি সার্চ করেন তখনই ওই রিলেটেড বা মানে আপনি যেটা ভাবতেছেন সেইটার সঙ্গে লিঙ্ক আছে এরকম নোটিফিকেশন গুলো আপনার কাছে আসতে থাকে এবং আপনাকে নক করে যে আপনি এটা দেখতে চান কিনা, বা একই সমজাতীয় যেসব কোম্পানি আছে সবার অ্যাড গুলো আপনার কাছে চলে আসে। তো যখন এইভাবে আসতে থাকে তখন আপনি সবগুলোই দেখেন এবং ওরা তখন আপনাকে ইয়ে করে বা রিড করে ফেলে যে বা আপনার বিহেভিয়ারটা অ্যানালাইসিস করে ফেলে যে হ্যাঁ এটা চাই। তখন আপনাকে একটা সময় পর দেখবেন যে এরকম নোটিফিকেশন চলে আসছে। আপনার ওই যে মানে লাইক বা সাবস্ক্রাইব করা লাগবে না, এমনিতেই আসবে। সাপোজ আপনি একটা কম্পিউটার সার্চ দিলেন স্যার, তারপর দেখা যাবে যে পরবর্তীতে বিভিন্ন রকম কম্পিউটারের বিজ্ঞাপন আপনার সামনে আসতেই আছে, আপনি প্রলুব্ধ হবেন যে কেনার জন্য। হ্যাঁ, ওরা এই যে এভাবেই এটা চিন্তা করেই এটা করে যে সে হয়তো আপনি এখন কম্পিউটার সার্চ দিচ্ছেন বা একটা কার সার্চ দিচ্ছেন, যখনই আপনি একটা কার সার্চ দিবেন তখন দেখবেন যে কারের বিভিন্ন রকম মানে অ্যাড গুলো বা বিভিন্ন রকম স্পেসিফিকেশন এইগুলো দিয়ে আপনার কাছে নোটিফিকেশন আসতেছে বা আপনি দেখতে পাচ্ছেন। যেটা ইয়ে করে আর কি, সেটা আপনি মনে করেন আপনি এখন এই যে মার্কেটিং নিয়ে যদি আপনি নন প্রফিট মার্কেটিং এখন সার্চ দেন দেখবেন যে এর রিলেটেড অনেক তথ্য আপনার কাছে চলে আসছে। এরপরে কনজিউমার বিহেভিয়ার দিবেন দেখবেন যে আরো কনজিউমার বিহেভিয়ার নিয়েও অনেক কিছু চলে আসছে। তো এগুলোই হচ্ছে আসলে আইওটি বা ইন্টারনেট অফ থিংস, যেটা দিয়ে এগুলো এখন খুব বেশি সহজ হয়ে গিয়েছে আর কি। মানে আমরা একসময় যেটা ভাবতে পারতাম না সেগুলো এখন খুব ইজিলি করা সম্ভব। এরপরে কনজিউমার বিহেভিয়ার ইনফ্লুয়েন্স
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি, এগুলোর মাধ্যমে এটা হয়। এগুলোর মাধ্যমে এগুলো জি। করতেছে বেশি। হ্যাঁ, স্যার বলতেছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে স্যার ওরা এটা এটা guess করে, ওই হ্যাঁ। অনুযায়ী করে। তারপরে কনজিউমার বিহেভিয়ার entails all activities associated with the purchase, use and disposal of goods and services, including the consumer's emotional, mental and behavioral responses that precede or follow these activities. The term consumer can refer to individual consumers as well as organizational consumers, and more specifically an end user and not necessarily a passenger in the distribution chain of a good or service. Consumer behavior is concerned with purchase activities, কিসের সাথে মানে লিঙ্কড কনজিউমার বিহেভিয়ার, সেটাকেই বোঝাচ্ছে যে পার্সেস অ্যাক্টিভিটিস, পার্সেস অফ গুডস অর সার্ভিস। দেখেন আমরা কিন্তু যখন ডেফিনেশনটা পড়েছি তখন এই জিনিসগুলোই আসছে। তো ডেফিনেশনটা যদি আপনি সুন্দর করে বুঝতে পারেন তাহলে দেখবেন যে আপনার সবকিছুই সব অ্যান্সার করতে আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে। আপনি একেবারে মানে ইয়েতে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার এই রিলেটেড যত কোশ্চেন আসবে দেখবেন যে আপনি সব সুন্দর করে অ্যান্সার করতে পারতেছেন। এই কারণে যে কোনো জিনিসের আগে ডেফিনেশনটা সুন্দর করে বুঝতে হয়। তো দেখেন কনজিউমার বিহেভিয়ার ফার্স্ট হচ্ছে পারচেজ অ্যাক্টিভিটিস, কিসে কিসে কনসার্ন থাকে। Purchase of goods or services, how consumers acquire products and services, and all the activities leading up to a purchase decision, including information source, evaluating goods and services, and payment methods, including the purchase experience. দেখেন কি কি জিনিস ইনক্লুড আছে, এটা খুব ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন, কারণ আপনি নিজেই এগুলো করেন। কিভাবে আপনার হাউ কনজিউমার্স অ্যাকোয়ার প্রোডাক্টস এন্ড সার্ভিস, আপনি কিভাবে প্রোডাক্টটা পাবেন, তাই না? এন্ড অল দ্য অ্যাক্টিভিটিস লিডিং আপ টু পারচেজ ডিসিশন ইনক্লুডিং ইনফরমেশন সার্চ, আপনি ইনফরমেশনটা নেবেন যে কি এই যে প্রোডাক্টটা আপনি নিতে চান সেটার ইনফরমেশনটা নেবেন, আর যে সার্ভিসটা নিতে চান এরপরে সেটা কি কি করবেন, আপনি সেটাকে এভালুয়েট করবেন, মূল্যায়ন করবেন যে কি যে গুডসটা বা সার্ভিসটা আপনি নিচ্ছেন সেটা কোন মানের। এরপরে আপনি চিন্তা করবেন যে পেমেন্টটা কিভাবে করা যায়, পেমেন্ট মেথডস ইনক্লুডিং, এরপরে আপনি যদি সুযোগ হয় তাহলে আপনি পারচেজ এক্সপেরিয়েন্সও নেবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের কাছ থেকে। এখন আমরা যখন অনলাইনে প্রোডাক্ট কিনি তখন কি করি, তখন দেখবেন যে আপনি আপনারা করেন কিনা জানি না, আমি যেটা করি সেটা হলো নিচের দিকে কমেন্টস পড়ি কিছু প্রতিটা প্রোডাক্টস এর। যদি আপনি কিনতে যান যদি কমেন্টস থাকে তাহলে দেখবেন যে কিছু কমেন্টসে আপনি মানে তার এক্সপেরিয়েন্স শেয়ার করে, যে যেরকম প্রোডাক্টটা কিনেছে কিনে তার যে এক্সপেরিয়েন্স হয়েছে সে এক্সপেরিয়েন্সটা কম বেশি শেয়ার করে। অনেকে বিভিন্ন কাস্টমার্স ভিউ বলে, কাস্টমার্স ভিউ আর কি। স্যার এখানে আরেকটা সমস্যা আছে, অনেক সময় কোম্পানি নেগেটিভ কমেন্ট গুলো ডিলিট করে দেয় স্যার। ডিলিট করে দেয়, হ্যাঁ, না সেগুলো আপনি বুঝতে পারবেন, আপনি কমেন্টস গুলো দেখলে বুঝতে পারবেন যে এটা মানে কাস্টমারের করা নাকি অন্য কারো করা বা কোম্পানির করা, তাই না? কমেন্টগুলো দেখলেই একটু একটু আইডিয়া করা যায়। মানে আপনি যে একেবারে সম্পূর্ণ পারবেন ফার্স্ট, তো আপনি এটা হচ্ছে একেবারে লাস্টের কথা বললাম আমি, যে এখান থেকেও আপনি একটু এক্সপিরিয়েন্স নিতে পারেন, কিন্তু এটাও এটা যে সবাই নেয় বা নিতেই হবে বিষয়টা এরকম না। হ্যাঁ, আপনি তো তার আগে ইভ্যালুয়েট করলেন, সার্চ করলেন যে প্রোডাক্টটা নেবেন কিনা, ডিসিশন নিলেন, এরপরে কিভাবে প্রোডাক্টটা পাবেন সবকিছুই আপনি আগে জাস্টিফাই করেছেন, করে তারপরে সেটা এটাও অনেকেই নেয়। আর নেগেটিভ গুলো ওরা আসলে ডিলিট করে দেয়, কারণ নেগেটিভ কমেন্ট গুলো এমন থাকে, এমন ভাষায় লেখা থাকে যেগুলো আসলে ডিলিট করা উচিত। এরপরে ইউজ অর কনজিউমশন অ্যাক্টিভিটিস concerns who, where, when and how of consumption
and the user's experience, including the symbolic associations and the way the goods are distributed within families or consumption unit. Consumption activities টাও এরকম যে কে কোথায় কিভাবে কখন কনজিউমশন করবে এবং ইউজেস করবে, ইউজেস এক্সপেরিয়েন্স, এইগুলো কিন্তু একটা কনজিউমার বিহেভিয়ারের মানে মেইন কনসিডারেশন পার্টস, যে আপনি কিভাবে কনজিউমশন করবেন। এগুলো আলোচনার কারণ হচ্ছে আপনি কনজিউমার বিহেভিয়ার বলতে আমরা খুব সিম্পলি বুঝতে পারতেছি। এই কাজগুলোই আমরা দেখেন কোন একটা প্রোডাক্ট কেনার সময় মানে অটোমেটিক্যালি আমরা এগুলো করে ফেলছি, এবং করে ফেলাতে আপনার কিন্তু এই জিনিসগুলো আপনি নিজেও করে ফেলতেছেন। বাট এখন যখন বইয়ের ভাষায় পড়তে যাচ্ছি তখনই আমাদের হয়তো কোশ্চেন আসলো, আপনার যদি একটু এই যে ক্লাসে যতটুকু শুনলেন এটুকুতেই আপনি বুঝতে পারবেন, এবং একটা প্রোডাক্ট আপনি এখন যখন কিনতে যাবেন তখন আপনি দেখবেন যে কনজিউমার বিহেভিয়ার আপনার কি বিহেভ হচ্ছে সেটা আপনি তখনই আপনি প্র্যাকটিক্যালের সাথে মেলাতে পারবেন, যে এটা আমি কি পারচেজ অ্যাক্টিভিটিজ এর সময় কি কি জিনিস ভাবি, এরপরে আমরা ইউজ আর কনজিউমশন অ্যাক্টিভিটিজ এর সময় কি কি ভাবি, আর ডিসপোজালের সময়ও কি কি ভাবি, এই সবগুলো মিলেই কনজিউমার বিহেভিয়ারটা। যে ডিসপোজাল অ্যাক্টিভিটিস কি concerns the way that consumers dispose of products and packaging, may also include reselling activities such as eBay and second hand markets. ডিসপোজাল, আপনি একটা প্রোডাক্ট কিনলেন সেটা কিভাবে ডিসপোজাল করবেন, একটা খাবারের হলে তো খেয়ে ফেলবেন, এরপরে যদি খাবার দাবার ছাড়া তো আমরা অনেক কিছু কিনি, সেগুলো আপনি কিভাবে ডিসপোজ করবেন। যেমন আপনি একটা গাড়ি কিনতে চান, একটা কার কিনতে চান, আপনি যখন গাড়ি কিনতে চাইবেন তখন আপনি অবশ্যই তার আচ্ছা এখানে একটু নয়েজ হচ্ছে। হ্যাঁ, এখন আপনি কিন্তু যখন একটা কার কিনবেন তখন আপনি বা একটা বাইক কিনবেন তখন আপনি কিন্তু অবশ্যই চিন্তা করবেন যে এটা রিসেল ভ্যালু কত হতে পারে, তাই না? তো এটা আপনার কনজিউমার বিহেভিয়ারে আপনি কিন্তু কনসিডার করে ফেলতেছেন, যে আপনি সেম প্রোডাক্টটা এতদিন ধরে ইউজ করবেন বা তার কম বেশি ইউজ করলেন সেটা অন্য বিষয়, কিন্তু ইউজ করার পরে আপনি কি সেটা সেল করতে পারতেছেন নাকি সেটা আপনার পুড়িয়ে ফেলতে হবে বা ডিসপোজ কিভাবে করবেন, এই বিষয়গুলো কিন্তু কনজিউমার বিহেভিয়ারে কনসিডার করা হয়। তো এই তিনটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এই তিনটা জিনিস মাথায় রাখলে আমার মনে হয় না কনজিউমার বিহেভিয়ারে আর তেমন কিছু চিন্তা করার আছে, এবং এই জিনিসগুলোই কনসিডার করলে আপনি কনজিউমার বিহেভিয়ারের বা যে কোনো বিষয় আপনি তো জানতে পারবেনই, আবার কোশ্চেন আসলেও লিখতে পারবেন। এখন আসি কনজিউমার রেসপন্সেস মেবি কি কি। এই যে ইমোশনাল রেসপন্স রিফার্স টু ইমোশনস সাচ অ্যাজ ফিলিংস অর মুডস। ইমোশনটা কিভাবে রেসপন্স করে, হ্যাঁ, আপনি যখন কনজিউমার রেসপন্সের কি কি জিনিস বিষয়ের উপরে আমরা কি কি বিষয় কনসিডার করেছি, এখানে আসছিল ইমোশনাল, মেন্টাল, বিহেভিয়ার রেসপন্স, তাই না? তো এখানে আমাদের ফার্স্ট আসছে ইমোশনাল রেসপন্স, রিফার টু ইমোশনস সাচ অ্যাজ ফিলিংস অর মুডস। মার্কেটিংটা কিন্তু ইমোশন নিয়েই হয়। এরপরে আসে মেন্টাল অর কগনিটিভ রেসপন্সেস refer to the consumer's thought process. Mental হচ্ছে mental response refer করে কি, refers to the consumer's thought process, consumer কি কি ভাবতেছে। এরপরে আসেন behavioral or cognitive responses. Behavioral responses refer to the consumer's observable responses in relation
to the purchase and disposal of goods or service. বিহেভিয়ারাল হচ্ছে, আমরা তো জানি খুব সহজেই বিহেভ মানে আমরা যেটা অভ্যাস হয়ে যায়, তাই না? সেই জিনিসটাই এখানে রেসপন্স, মানে বিহেভিয়ার রেসপন্স বলতে আমরা সেটাকেই বোঝাচ্ছি যে আপনি একটা জিনিস অবজার্ভ করতেছেন, অনেকদিন ধরে এটাকে অবজার্ভ করতেছেন যে এটা কি করা যায়, কি করা যায়, তারপরে আপনি ডিসিশনটা নিলেন যে এটা পারচেজ করবেন এবং অথবা ডিসপোজাল করবেন। তো এই তিনটা জিনিস কিন্তু কনজিউমার রেসপন্স, কি কি রেসপন্স হয় সেগুলো, এই তিনটা জিনিসও আপনাদেরকে চিন্তা করতে হবে। প্রতিটা মুহূর্তে আমরা এই ব্যাপারগুলো চিন্তা করেই তারপরে কনজিউম করি কোন একটা প্রোডাক্ট। As a field of study, consumer behavior is an applied social science. Consumer behavior analysis is the use of behavior principles usually gained experimentally to interpret human economic consumption. As a discipline, consumer behavior stands at the intersection of economic psychology and marketing science. এরপরে এখানে কয়েকটা থিওরি আছে। থিওরি তো আসলে আপনাদের সিলেবাসে আছে দেখে এই দেওয়া, এগুলো নিয়ে তেমন কোনো কোশ্চেন টোশ্চেন হয় না, এগুলো একটু বুঝতে হবে আসলে আপনাদের বোঝার জন্য, এগুলো দরকার। আর কোশ্চেন হয় না একেবারে এরকম না, কোশ্চেন কিন্তু হয় মিনস আপনার যে আমরা যে কেস স্টাডি যেগুলো দেই বা পরীক্ষাতে যে কেস স্টাডি গুলো আসে সেখানে অনেক অ্যান্সার এর আলোকে করা লাগতে পারে, এই যে থিওরির আলোকে। তখন আপনাকে এই থিওরিটা জানতে হবে, না জানলে তো আপনি পারবেন না। যার কারণে আমরা এখানে ক্লাসেও রেখেছি, আমরা একটু ছোট করে মানে শর্টলি এটা আলোচনা করার চেষ্টা করবো এখন। থিওরি অফ রিজনড অ্যাকশন, it is created by Martin Fishbein and Isaac Eigen. In the late 1960s, the theory of reasoned action centers its analysis on the importance of pre-existing attitudes in the decision-making process. The core of the theory posits that consumers act on behavior based on their intention to create or receive a particular outcome. In this analysis, consumers are rational actors who choose to act in their best interests. According to the theory, specificity is critical in the decision-making process. A consumer only takes a specific action when there is an equally specific result expected. From the time the consumer decides to act to the time the action is completed, the consumer retains the ability to change his or her mind and decide on a different course of action. Marketers can learn several lessons from the theory of reasoned action. First, when marketing a product to consumers, marketers must associate a purchase with a positive result, and that result must be specific. Axe body spray used this concept very effectively by linking its product to desirability with women. Secondly, the theory highlights the importance of moving consumers through the sales pipeline. Marketers must understand that long lags between initial intention and the completion of the action allows consumers plenty of time to talk themselves out of a purchase or question is outcome of the purchase. So reason action, এই যে থিওরি, এই থিওরিতে আমাদের যে দুইটা বিষয়
যে স্পেসিফিক্যালি যে দুইটা বিষয় নিয়ে আসছে সেটা হচ্ছে এটা যে মার্কেটার্স ক্যান লার্ন সেভারাল লেসন্স, বিভিন্ন রকম লেসন শিখে। তার ভিতরে ফার্স্ট হচ্ছে মার্কেটিং এর প্রোডাক্ট টু কনজিউমার্স, marketer must associate a purchase with a positive result. Positive result, and that result must be specific হতে হবে। হ্যাঁ, এটা একটা এখান থেকে লেসন নেয় এই থিওরি থেকে। এগুলো কিন্তু দেখেন এই থিওরি কিন্তু আমরা অ্যাপ্লাই হয়তো এক্সাক্ট এটা করতেছি না, কিন্তু এটা অটোমেটিক্যালি একজন মার্কেটার সে কিন্তু করে ফেলতেছে। সে এখন দেখেন আমাদের দেশে যারা মার্কেটিং করে তারা হয়তো এই থিওরি কখনো পড়েইনি, বাট তারা কিন্তু এই জিনিসগুলো মানে মার্কেটিং যারা করে তাদের কৌশলের ভিতরে এগুলো চলেই আসে। হ্যাঁ, যে এই যে পজিটিভ রেজাল্ট, স্পেসিফিক রেজাল্ট, এগুলো কিন্তু দেখেন অটো হয়ে যাচ্ছে। যার কারণে এখানে একটা উদাহরণে বলছে ইউজ দিস কনসেপ্ট ভেরি ইফেক্টিভলি by linking its product to desirability with women. A second key, the theory highlights the importance of moving consumers through the sales pipeline. Moving consumers, যারা মুভ করে তাদেরকে এখানে হাইলাইট করতেছে যে marketers must understand that long lags between initial intention and the completion of the action allows consumers plenty of time to talk themselves out of a purchase or question the outcome of the purchase. স্যার থিওরিটা আমি স্যার বুঝি না, একটু বুঝিয়ে দিবেন? স্যার আমিও বুঝি নাই। হ্যাঁ, আপনি এখন দেখেন এইখানে দুইটা জিনিসের উপরে বেশি গুরুত্ব দিচ্ছে একজন মার্কেটার। আপনি ফার্স্টে থেকে দেখেন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এই রিজল্ট অ্যাকশন সেন্টার্স এটা যে অ্যানালাইসিস করে যে এটা প্রি এক্সিস্টিং অ্যাটিটিউডস ইন দ্য ডিসিশন মেকিং প্রসেস, ডিসিশন মেকিং প্রসেসে যে অ্যাটিটিউড গুলো মানে গুরুত্ব বহন করে সেই জিনিসগুলো এখানে নিয়ে আসা হচ্ছে। এখন আপনার এই যে একটা উদাহরণ আমরা এখানে দিয়েছি যে আপনি মার্কেটিং যারা করে তারা একটা পজিটিভ রেজাল্ট চায় সবসময়, যে আপনি যে প্রোডাক্টটা মার্কেটিং করতেছেন সেটা কি পজিটিভ রেজাল্টটা এবং রেজাল্টটা কি স্পেসিফিক কিছু আসতেছে কিনা, এই জিনিসগুলো এই রিজন অ্যাকশনে তুলে ধরেছে। তাছাড়া আপনি যে অ্যাকশনটা নিচ্ছেন মার্কেটিং করার জন্য সেটা যে যে বিষয়ের উপরে এফেক্ট করতেছে সেই বিষয়গুলো এখানে বলা হচ্ছে, যে আপনি পজিটিভ রেজাল্ট নিয়ে কাজ করবেন, প্রোডাক্টের যে স্পেসিফিক সেটা নিয়ে কাজ করবেন, সেটাই এই থিওরিতে আলোচনা করছে। এবং এখানে একটা উদাহরণ দিয়েছে দেখেন এক্স বডি স্প্রে, যেটা ইয়েদের মেনদের, তাই না? এক্স বডি স্প্রে যেটা, সেটা যে use this concept very effectively to its product to desirability with women. ওমেনদের কাছে এটা আবার বেশি আগ্রহ তৈরি করে। এইটা মাথায় রেখে তারা এই রিজন অ্যাকশনটা থিওরিটা যখন ফলো করেছে তখন দেখেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার যে পজিটিভ রেজাল্ট এবং স্পেসিফিক যে এই রেজাল্টটা নিয়ে যে মানে স্পেসিফিক মার্কেটিং কাদের কাছে মার্কেটিং করছে সেই জিনিসটাই এখানে সেই টার্গেটটা ফিল করতে পারছে। এই জিনিসটাই এই রিজন অ্যাকশনে এটা একটা বলা হয়েছে। আর একটা মুভিং কনজিউমার, যারা মুভ করে, যে কনজিউমার গুলো মুভ করে তারা কেন মুভ করতেছে এবং এই দুটার ভিতরে যে কি ল্যাগ আছে, যে শুরুতেই তারা একটা প্রোডাক্ট আমার কাছ থেকে গ্রহণ করেছিল আর এখন সে অনেক দিন ধরে আমার প্রোডাক্টটা গ্রহণ করে না, এই জিনিসগুলো
রিজন অ্যাকশন যে থিওরি, এই থিওরি ফলো করে তারা এটাও আইডেন্টিফাই করছে, এবং আইডেন্টিফাই করে তারা যাতে এই পারচেসটা আরো বাড়তে পারে সেটা নিয়ে কাজ করছে। এখন ডিসিশন ওভারঅল এই থিওরিটা কাজ করে হচ্ছে ডিসিশন মেকিং প্রসেসে। আপনি কেন এটা নিবেন, কেন এই প্রোডাক্টটা নিবেন, সেই ডিসিশন মেকিং যে কনসেপ্ট আপনার আছে, যে প্রসেসটা আছে, সেখানে যে ইমোশন, যে বিহেভিয়ার, যে অ্যাটিটিউডটা, যে এক্সপেরিয়েন্সটা, সেগুলো নিয়ে রিজল্ট অ্যাকশন থিওরিটা ফোকাস করে। এখন কি একটু বুঝতে পারলেন? স্যার একটা এক্সাম্পল দেন স্যার, এই এক্সাম্পলটা বুঝি নাই। স্যার এখনো বুঝি নাই স্যার পয়েন্টটা, মানে এটার সাথে পয়েন্টটা কি বলতে যাচ্ছে? আচ্ছা, থিওরি অফ আপনি রিজন একটা অ্যাকশনের সাথে যেটা একটা- বলছেন একটা উদাহরণ হ্যাঁ, আপনি ফার্স্ট আমরা কি পড়ছি হচ্ছে কনজিউমার বিহেভিয়ার, তাই না? এটাও একটা কনজিউমার বিহেভিয়ারের একটা থিওরি। কয়েকটা থিওরি নিয়ে আমরা আলোচনা করব কনজিউমার বিহেভিয়ারের। সেটার হচ্ছে একটা থিওরি হচ্ছে এই যে রিজন অ্যাকশন। প্রতিটা প্রোডাক্টেই আমরা কি ডিসিশন মেকিং একটা প্রসেস আছে না, যেটাই আপনি কিনতে চাইবেন সেটারই একটা ডিসিশন মেকিং এর, আপনাকে তো একটা ডিসিশন নিতে হয়। সেই কিসের উপর ডিসিশনটা, ডিসিশন নিব এটা তো বুঝতেছি না স্যার। হ্যাঁ, আপনি সেই মানে কোন ডিসিশনটা রিজনের কারণে কি ডিসিশন নিব আপনার এটা তো বুঝতেছি না। মার্কেটিংটা এমন ভাবে হতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্যার একটা মানে ডিসিশন নিব, কিসের উপর ভিত্তি করে ডিসিশন নিব এটা তো বুঝতেছি না কিসের স্যার। উপর ভিত্তি করে ডিসিশন নেবেন সেটা নিয়েই এই রিজন অ্যাকশন থিওরিটা কাজ করে। যেমন এখানে এই জন্য একটা উদাহরণ, যেটা আমরা এখানে থেকে একটা উদাহরণ দেয়াই আছে। এক্স বডি স্প্রে কি করছে, ইউজ দিস কনসেপ্ট ভেরি এফেক্টিভলি বাই লিঙ্কিং ইটস প্রোডাক্ট টু ডিজায়ারেবিলিটি উইথ ওমেন। আপনার ওরা কি ওরা ওরা দেখেন যে একটা অ্যাড দেয়, এবং এর ফ্র্যাগনেন্সটা এমন যেটা মেয়েদের কাছে বেশি আগ্রহ, মানে তারা বেশি এফেক্টেড হয়, তাই না, স্মেলটাতে। তো ওই জন্যে তখন কি তারা ডিসিশন নেয় এবং পজিটিভ রেজাল্ট আসে, এবং স্পেসিফিক যে হ্যাঁ আমার মেইন যারা আছে তারা কিন্তু এটা এই প্রোডাক্টটা ইউজ করবে। এই যে ডিসিশন মেকিং এ হিট করার জন্য তারা যে প্রোডাক্টটা ক্রিয়েট করলো এবং সেটাই সেভাবেই মার্কেটিং করলো, এটাকেই বোঝাচ্ছে যে রিজাল্ট অ্যাকশন। এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট নিয়েছেন কোনো ভাবে, আবার এখন অনেকদিন ধরে এই প্রোডাক্টটা আপনি কিনেন না, এই যে ল্যাগটা, এই দুইটার ভিতরে যে টাইমটা চলে গেল, এই টাইমটাতে কেন আপনি নিলেন না, এই জিনিসটাও নিয়ে এই অ্যাকশন থিটা, রিজন অ্যাকশন থিওরিটা এটা নিয়েও কাজ করে। ওভারঅল দুইটা মানে দুটাই দেখেন ডিসিশন মেকিং প্রসেস নিয়ে কাজ করতেছে। ডিসিশন মেকিং এ মেইনলি এই পারচেসটা বা এই মার্কেটিংটা ইয়ে করে, হিট করে যে আপনি কেন এটা ডিসিশন নিলেন এবং কেন এখন নিচ্ছেন না, এবং স্পেসিফিক নিচ্ছেন, পজিটিভ রেজাল্ট দিচ্ছে পারচেজের ক্ষেত্রে। স্যার একজন পারচেজ করলে সেটা তো ট্র্যাকিং এ থাকে না, কোম্পানি ট্র্যাকিং এ থাকে যে আমি একটা সেন্ট কিনলাম, এটা তো আমার সাথে কোম্পানির সাথে ট্র্যাকিং এর কোনো সম্পর্ক নাই। তাহলে কোম্পানি কেমনে বুঝলো আমি কিনলাম কি কিনলাম না পরবর্তীতে? হ্যাঁ, বুঝতে পারবে আপনি। তারা একটা লোকাল এরিয়া, সেই এরিয়াতে মনে করেন এত প্রোডাক্ট তাদের কন্টিনিউ সেল হয়, বা একবার সেল হয়েছে, অনেকদিন ধরে সেল হচ্ছে না। এটা ওভারঅল একটা আপনার 1 by 1 হয়তো করতে পারবে না, কিন্তু একটা রিজিয়ন থেকে তাদের ইয়েটা আসবে, তাদের রেজাল্টটা তারা নিবে এবং সেটাই অ্যানালাইসিস করে তারা বের করবে। এই জন্যই যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ওই যে ডাটাবেস, এগুলোও তাদের কাজ করবে, এবং ওভারঅল সেলস ভলিউমটা দিয়েই তো তারা বুঝতে পারবে যে আমার এখানে এখন সেলস বাড়ছে কি কমছে। এখন আপনি মনে করেন 10টা বা 100টা মোবাইল সেট ইয়ে হলো, সেল হলো একটা রিজিয়নে, এরপরে এটা তো
বিভিন্ন ভাবে বিভিন্ন জনের কাছে গিয়েছে, তাই না? ওদের একটা ইয়ে আছে যে এত এইটা আমাদের সপ্তাহে বা মাসে এতগুলো সেল হয়। এখন হঠাৎ করে সেটা কমে গেল বা কমতেছে কি কারণে, সেটাও কিন্তু তারা আইডেন্টিফাই করবে যে এটার ভিতরে। তখনই তারা ইয়ে করবে, অ্যানালাইসিস করবে বা কাস্টমারের কাস্টমারদেরকে তারা ভিজিট করবে বা তাদের সঙ্গে 1 by 1 কথা বলবে কাস্টমার কেয়ার থেকে যে স্যার আপনি যে প্রোডাক্টটা নিয়েছেন সেটা কেমন সার্ভিস দিচ্ছে, এখন কেমন কি কি অবস্থা আমাদের প্রোডাক্ট নিয়েছিলেন। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু সব কোম্পানি কম বেশি করে থাকে এবং তারা এই থিওরি গুলো অ্যাপ্লাই করেই করে। বুঝতে পেরেছেন? আপনি 1 by 1 হয়তো সম্ভব না, কিন্তু ইয়েতে সম্ভব, একেবারে টোটাল এরিয়া ভিত্তিক বা সমস্ত তার এখন আগে সেলস এত ছিল, এখন সেলস কমে গেছে, তো এই জিনিসগুলো কি তারা বুঝতে পারবে না? অবশ্যই বুঝতে পারবে। স্যার আপনি মোবাইলের এক্সাম্পল দিলেন। আমি আজকে একটা মোবাইল কিনলে আগামী তো 1 বছর 2 বছর মোবাইল কিনবো না, কিনবেন তাইলে না। আমার সাথে এটা কেমন বুঝবে স্যার? এটা তো মানে রিলেটেড হলো না। কিন্তু কিন্তু তার তো তার কাছে এই ডাটাও আছে যে এইখানে আপনার মতো স্মার্টফোন কতজন ইউজ করবে বা কত টার্গেট, তার তো মার্কেটের শেয়ার সব নেই। এবং যারা মোবাইল ইউজ করে অনেকেই দেখবেন যে এটা একটু ফ্যাশন, একটু ট্রেন্ড আছে যে নতুন নতুন যখন মডেল আসে তখন কিন্তু তারা এটা নেওয়ার জন্য হুমড়িকে পড়ে এবং তাদের দরকার না থাকলেও তারা ওই আগেরটা রিসেল করে বা সেল করে বা অন্য যাই করুক না কেন তারা কিন্তু নেয়। এটার পার্সেন্টেজ হয়তো কম, কিন্তু আপনার যে এলাকা, সেই এলাকাতে তারা তাদের একটা এস্টিমেশন আছে। দেখবেন যে আপনার ঘরের সামনেই একটা মুদিখানা দোকান আছে কিন্তু একটা মোবাইলের শোরুম নাই। কারণ কি? মোবাইল শোরুমটা এমন জায়গায় যেখানে ঘিরে বা যার আশেপাশে তার গ্রাহক আছে, সে সেটা মাথায় রেখেই ওখানে করে। কিন্তু আপনার মুদিখানা দোকান যেটা, তাকেও যদি আপনি মার্কেটিং এর এই কনসেপ্টে নিয়ে আসেন, তাহলে সে একটা ভিমবার আজকে সেল করলো, আগামী মাসে সে আর এই ভিমবারটা সেল করতে পারেনি। তার মানে তার কাছে থেকে গেছে, মানে ওই এলাকায় একটা কম সেল হয়েছে এবং এরপরে ওই রিজিয়নে ওইরকম যদি 10টা দোকানে কম হয় তাহলে 10টা দোকানে 10টা থেকে গেছে। এইভাবেই কিন্তু এগুলো আইডেন্টিফাই করা সম্ভব। একটু কঠিন হয়ে গেল নাকি? জি স্যার, বুঝতেছি না জি কিছুই। স্যার, এটা আসলে থিওরিটা কেমন যেন মনে হচ্ছে। না, আপনি আপনি দেখেন আপনার যে দুইটা বিষয়ের উপরে তারা ফোকাস করছে। একটা হচ্ছে যে আপনার পজিটিভ রেজাল্ট, এবং রেজাল্টটা অবশ্যই স্পেসিফিক হতে হবে। আর ফার্স্টে যেটা থিওরিটা যেটা থেকে আসছে সেটা হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস থেকেই আসছে। এখন আপনি ডিসিশন মেকিং প্রসেসে কিভাবে একজন মার্কেটার হিট করায়, আপনাকে ডিসিশন নিতে বাধ্য করায়, বা আপনি একবার নিয়েছেন আবার এটা কেন নেবেন না, এই জিনিসগুলোই আপনাকে এই থিওরিটাতে ফোকাস করতেছে। যে আপনি আপনাকে তার প্রোডাক্টের এমন গুণাগুণ বলবে বা এমন ভাবে প্রোডাক্টটাকে অ্যাডভার্টাইজ করবে, মার্কেটিং করবে যে আপনি এই প্রোডাক্টটা কেন নেবেন সেটা আপনাকে তারাই বুঝিয়ে দিচ্ছে যে এই কারণে আপনি এই প্রোডাক্টটা নেবেন, স্পেসিফিক ভাবে এবং পজিটিভলি নেবেন। স্যার এখানে তো বলছে কাস্টমার্স কনজিউমার্স আর রেশনাল অ্যাক্টরস হু চুজ টু অ্যাক্ট ইন দেয়ার বেস্ট ইন্টারেস্ট। এখানে আলটিমেটলি মানে এখানে ডিসিশন নিবেন
মানুষ না নিয়ে মানে আমাকে ফলো করতেছে, আমার চিন্তাটাকে ফলো করতেছে। স্যার এই জায়গাটা স্যার মানে আমি ধরতে পারতেছিলাম না কোনোভাবে। মানে এখানে রেশনাল রিজন অ্যাকশন কথা বলতেছে, বাট এখানে আবার মার্কেটারের এমন প্রসেস বলতেছে যে প্রসেস হচ্ছে আলটিমেটলি ফলোয়ারশিপ তৈরি করতেছে। তাহলে রেশনাল এবং হচ্ছে ফলোশিপের মধ্যে স্যার পার্থক্যটা কোন জায়গায় হইলো? না, ফলোয়ার্স হিসেবে করতেছে এরকম কি কিছু বলেছে এখানে? হ্যাঁ, যেমন স্যার এক্সের যে বডি স্প্রে কথাটা বলতেছেন না স্যার, আমি যেটা বুঝছি স্যার সেটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। জি জি জি, বলেন। হ্যাঁ স্যার এক্সের যে বডি স্প্রে কথা বলতেছে সেখানে আলটিমেটলি বলতেছে, সেখানে বলতেছে যে স্যার এক্স ইউজ করলে হচ্ছে ওমেনদের ওমেনাইজেশন একটু বেশি হবে বা ওমেনরা হচ্ছে কাছে বেশি আসবে। এখন যে 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 ছেলে মানে যারা হচ্ছে অ্যাক্সেস করবে বেসিক্যালি মেলরা তো অ্যাক্সেস করে, ঠিক না স্যার? কিন্তু এই সেন্সেই সে অ্যাক্সটিক ইউজ করবে স্যার। এখানে রেশনালিটি তো স্যার আসতেছে না যে একটা বডি স্প্রে কারণে ওমেন হচ্ছে কাছে আসতেছে, এটা কি স্যার রেশনাল হইতে পারে? ইজ ইট রেশনাল স্যার? না না, এটা হলো স্পেসিফিক বলেছে। যে এইখানে কিন্তু শুধু রেশনালের কথা বলেনি, স্পেসিফিকও বলেছে। তো এটাকে সে স্পেসিফাই করে, বুঝতেছেন? স্যার এই বিজ্ঞাপনটা তো স্যার হাস্যকর বিজ্ঞাপন, এটা না, কেমনে এটা হাস্যকর example বিজ্ঞাপন, হলো? কিন্তু তারা এটা দিয়ে একটা স্পেসিফাই করতে চেয়েছে যে এটা দিয়ে এটা যে সম্ভব। আসলেই হাস্যকর বিজ্ঞাপন। আর আমরা আসলে এটাতে আমরা ইউজ টু কম, হ্যাঁ, যার কারণে আমরা এটাকে আরো বেশি হাস্যকর আমাদের কাছে মনে হয়। কিন্তু মার্কেটিংটা তো আসলে শুধু আমরা যে কালচার, আমরা যেভাবে আমাদের জীবনযাপন যেভাবে, সেভাবে তো একেবারে সেভাবে থিওরি গুলোও আসবে না, সেভাবে ভেবেও করেনি, বুঝতে পেরেছেন? ওভারঅল গ্লোবাল থিঙ্ক করেই কিন্তু এটা করা হয়েছে। আমরা আসলে পরেরটাই যাই। এটা আপনাদের কাছে আমার মনে হয় আর দুই একবার পড়লে ক্লিয়ার বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আরো একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে আসেন স্যার আরেকদিন আলোচনা করলে ভালো হবে, কিছু বুঝতেছি না আজকে। ব্ল্যাকওয়েল মডেল। Angel Floyd Blackwell model expands on the theory of reasoned action and lays out a 5-step process that consumers use when making a purchase. The first step, input, is where consumers absorb most of the marketing materials they see on television, newspaper, and/or online. Once the consumer collects the data, he or she moves into information processing, where the consumer compares the input to past experience and expectations. And first stepটা কি বুঝেছেন? এগুলো তো ইজি। এই যে অ্যাঞ্জেল ফ্লয়েড ব্ল্যাকওয়েল EKB মডেল, এখানে কি করে? ফার্স্ট স্টেপে হচ্ছে ইনপুট। Consumers absorb most of the marketing materials they see on television, newspaper, or online. Once the consumer collects the data, moves into information processing, where the consumer compares the input to past experience and expectation. দারুণ কথা বলছে না? এরপরে consumers move to the decision making stage after a period of thought. এগুলো চিন্তা ভাবনা করার পরে সে ডিসিশন মেকিং স্টেজে চলে আসে এবং choosing to make a purchase based on rational insight. Consumers are affected in the decision-making phase by process variables and external influences, including how the consumers envisions his or herself after making the purchase. Under the EKB model, marketers have two periods where their input is the most valuable. During the initial information stage, marketers must provide consumers with enough information about the product to drive the consumer to keep the company's products under consideration for purchase. Therefore, marketing becomes a factor again in the phase of external influences. Lifestyle brands are very good at instilling a desire in the consumer to look or feel a certain way
with the product, even if the brand's product is not fundamentally different from the competition. এখানে এটা মোর ইজিয়ার দ্যান রিজন অ্যাকশন, তাই না? এখানে কিন্তু সব ক্লিয়ারলি স্পেসিফিক ইয়ে দিয়ে দিয়েছে যে ইকেবি মডেল কিসের উপরে ফোকাস করে। এরপরে আসেন মোটিভেশন নিড থিওরি। এই মোটিভেশন নিড থিওরি এটা আব্রাহাম মাসলোস থিওরি আমরা অনেক ইয়ে থেকে মানে মনে হয় আমরা ইন্টারমিডিয়েট লেভেল থেকে যারা কমার্সে আছেন তারা কিন্তু পড়েছেন যে আব্রাহাম মাসলো put forward his hierarchy of needs in 1943, sending ripple effects through the entire psychological community. Under this theory, people act to fulfill their needs based on a five-part priority system. The needs include, in order to importance, physiological, the survival, safety, love, esteem, and self-actualization. Business schools and marketing classes adapted Maslow's theories to explain the need to tailor marketing messages to consumers in a particular way. Successful marketing campaigns must not only bring awareness to a product, but also establish its place somewhere on the hierarchy of needs. Consumers are motivated to prioritize purchase toward the base of the hierarchy. So it is vital that companies draft a message that instills a sense of need or urgency in consumers. Marketers have been able to use motivation need theory very effectively by creating an artificial need for consumers. Modern luxury car makers are especially good at highlighting the safety and security features of their vehicles over the aesthetic. In the consumer's mind, they need to spend the money on an expensive luxury car because it is the only way they can provide adequate safety features for their family. তো এটা হচ্ছে মাসলোস যে মোটিভেশন নিড থিওরি, সেখানে দেখেন যে যে জিনিসগুলোর উপরে সে ফোকাস করে এবং নিডটা, প্রাইসটা, ডিমান্ডটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও কিন্তু সে এই প্রোডাক্টের যখন সে প্রোডাক্ট সেল করে বা প্রোডাক্টটা মার্কেটে আনে তখন সে বুঝিয়েই দেয় যে এটা দিয়ে এটা এই জিনিসগুলো আসবে। দেখেন সেফটিটা, এখানে একটা কারের উদাহরণ দেওয়া হয়েছে। এখানে সেফটি বিষয়টা আমরা যখন কার কিনি তখন এটা আমাদের সবসময় মাথায় থাকে যে সেফটির বিষয়টা, তো সেটা তারা এখানে তাদের ফিচারে উল্লেখ করে দিয়েছে। উল্লেখ করাতে যে এবং হাইলাইট করেছে যে এই জিনিসটার জন্য আপনি আমার এই প্রোডাক্টটা কিনবেন। তো এখানেই মোটিভেশন নিড থিওরিটা কাজ করেছে। Hawkins-Stern impulse buying. While many of the theories of consumer behavior focus on rational action, Hawkins-Stern believed heavily in the idea of impulse behavior. Stern argued that certain buying impulses fit alongside rational purchasing decisions to paint a complete picture of the average consumer. Impulse purchases are driven largely by external stimuli and have almost no relationship to traditional decision making. Stern established 4 categories of impulse buying. First are the pure impulse purchases, like a candy bar at the checkout line of a grocery store. Second, consumers make reminded impulse buying, like placing a display of hot dog bun next to a meat cooler. Third are suggested impulse purchases,
such as warranty next to meat cooler, warranty for an electronic device. Finally, consumers make planned impulse নামাজে ব্রেক দিবেন না decisions. Sorry? স্যার নামাজে ব্রেক দিবেন নাকি হ্যাঁ, নামাজের তো আজান হচ্ছে না, আমরা তো আজানের পরে শুরু করতে আবার করতে পারবো না, বুঝতে পেরেছেন? এই জন্য আমি চাচ্ছিলাম যে এটা একটু শেষ করে দিতে। আমাদের আর দুইটা শীট ছিল, ঠিক আছে, আমরা এই দুইটা নিয়ে আবার পরের দিন শুরু করবো এখান থেকে। হ্যাঁ, স্যার কি আবার নামাজ পড়ে কি আবার ঢুকবো না নামাজ পড়ে আর অ্যাড হওয়া যাবে না, কারণ 7টা ক্লাস শেষ তো, আপনি 15 মিনিট তো নিয়ে নামাজে লেগে যাবে। আমরা এই যে থিওরি অফ রিজন অ্যাকশন এর আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে আর এই যে থিওরি গুলো আমাদের বাকি থাকলো এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে পরের দিন নেক্সট অন্য আরেকটা ক্লাস শিটে যাবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার, আসসালামু আলাইকুম। Record.